নমো শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 91। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। নরেন্দ্রকে ঠাকুর কেন ভালোবাসেন তাহা ঠাকুর স্বমুখে বিভিন্ন কালে প্রকাশ করিয়া বলিয়াছিলেন। তিনি একদিন পূজ্যপাদ স্বামী শারদানন্দের তদানীন্তন শরৎচন্দ্রের সহিত নরেন্দ্রের তুলনা করিয়া যদুনাথ মল্লিকের উদ্যানবাটীর প্রধান কর্মচারী রতন নামক এক ব্যক্তিকে বলিয়াছিলেন, এরা সব ছেলে মন্দ নয়, 1.5টা পাশ করিয়াছে। শরৎচন্দ্র তখন FA পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছেন, শিষ্ট শান্ত, কিন্তু নরেন্দ্রের মতো একটি ছেলেও আর দেখিতে পাইলাম না। যেমন গাইতে বাজাতে, তেমনি লেখাপড়ায়, তেমনি বলতে কইতে, আবার তেমনি ধর্ম বিষয়ে। সে রাতভর ধ্যান করে, ধ্যান করতে করতে সকাল হয়ে যায়, হুঁশ থাকে না। আবার নরেন্দ্রের ভেতর এতটুকু মিকি নেই, বাজিয়ে দেখো টং টং করছে। আর সব ছেলেদের দেখি যেন চোখ কান টিপে কোনো রকমে 2-3টে পাশ করেছে, বাস এই পর্যন্ত। এ করতেই যেন তাদের সমস্ত শক্তি বেরিয়ে গেছে। নরেন্দ্র কিন্তু তা নয়, হেসে খেলে সব কাজ করে, পাশ করাটা যেন তার কিছুই নয়। সে ব্রাহ্ম সমাজেও যায়, সেখানে ভজন গায়, কিন্তু অন্য সকল ব্রাহ্মের ন্যায় নয়, সে যথার্থ ব্রহ্মজ্ঞানী। ধ্যান করতে বসে তার জ্যোতি দর্শন হয়। সাধে নরেন্দ্রকে এত ভালোবাসি। লীলা প্রসঙ্গ 5/114-15। একদিন শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতি লব্ধ প্রতিষ্ঠ ধর্ম নেতৃবৃন্দ শ্রীরামকৃষ্ণ সমীপে উপবিষ্ট আছেন। নরেন্দ্রও সম্মুখে আছেন এবং ভাব মুখে থাকিয়া ঠাকুর প্রসন্ন মনে কেশব আদিকে দেখিতেছেন। ক্রমে তাহার দৃষ্টি নরেন্দ্রের উপর পতিত হইলে তিনি পরম স্নেহে তাহাকে নিরীক্ষণ করিতে লাগিলেন। অতঃপর সভা ভঙ্গ হইলে তিনি বলিলেন, দেখিলাম কেশব যেরূপ একটা শক্তির বিশেষ উৎকর্ষে জগৎ বিখ্যাত হইয়াছে, নরেন্দ্রের ভিতর ঐরূপ 18টা শক্তি পূর্ণ মাত্রায় বিদ্যমান। আবার দেখিলাম কেশব ও বিজয়ের অন্তর দীপশিখার ন্যায় জ্ঞান আলোকে উজ্জ্বল রহিয়াছে। পরে নরেন্দ্রের দিকে চাহিয়া দেখি তাহার ভিতরে জ্ঞান সূর্য উদিত হইয়া মায়া মোহের লেশ পর্যন্ত তথা হইতে দূরীভূত করিয়াছে। কেশব তখন চলিয়া গিয়াছেন, তবু এইরূপ উচ্চ প্রশংসা অপাত্রে অর্পিত হইতেছে ভাবিয়া নরেন্দ্র তীব্র প্রতিবাদ সহকারে বলিলেন, মহাশয় করেন কি? লোকে আপনার ঐরূপ কথা শুনিয়া আপনাকে উন্মাদ বলিয়া নিশ্চয় করিবে। কোথায় জগৎবিখ্যাত কেশব ও মহামনা বিজয়, এবং কোথায় আমার ন্যায় একটা নগণ্য স্কুলের ছোঁড়া? আপনি তাহাদিগের সহিত আমার তুলনা করিয়া আর কখনো ঐরূপ কথা সকল বলিবেন না। নরেন্দ্রের এইরূপ নিরভিমানিতায় ঠাকুর যদিও সন্তুষ্টই হইয়াছিলেন, তথাপি স্বমতের পোষণকল্পে বলিয়াছিলেন, কি করব রে, তুই কি ভাবিস আমি ঐরূপ বলিয়াছি?
মা আমাকে ঐরূপ দেখাইলেন, তাই বলিয়াছি। মা তো আমাকে সত্য ভিন্ন মিথ্যা কখনো দেখান নাই, তাই বলিয়াছি। লীলা প্রসঙ্গ 5/120 থেকে 121। এইরূপ কথা ঠাকুর অন্য সময়েও বলিতেন। সৎকথা দ্বিতীয় ভাগে আছে, লাটু মহারাজের মতে কেশবের সম্মুখেও ঠাকুর একদিন ওই কথা বলিলে কেশব কহিয়াছিলেন, তিনিও চান যে নরেন্দ্র খুব বড় হউন। ওই বিষয়ে তখন নরেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করিয়া বলেন যে কেশবের একটুও হিংসা নাই। 4 পৃষ্ঠা। এইরূপ ক্ষেত্রে বুদ্ধিবাদী নরেন্দ্র চুপ করিয়া থাকিতে তো পারিতেনই না, বিরক্তির সহিত এমন কথাও বলিয়া ফেলিতেন, মা দেখাইয়া থাকেন অথবা আপনার মাথার খেয়ালে ওইসব উপস্থিত হয়, তাহা কে বলিতে পারে। সঙ্গে সঙ্গে তিনি পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শনের যুক্তিতর্ক তুলিয়া প্রমাণ করিতে চাহিতেন যে স্নেহজনিত কল্পনা হইতে ঐরূপ বিভ্রান্তি উপস্থিত হয়। তখন আবার ঠাকুরের মনে হইত, তাই তো, কায় মনোবাক্যে সত্যপরায়ণ নরেন্দ্র তো মিথ্যা বলিবার লোক নহে। আবার ইহাও ভাবিতেন, কিন্তু আমি তো ইতঃপূর্বে নানা রূপে পরীক্ষা করিয়া দেখিয়াছি, মা আমাকে সত্য ভিন্ন মিথ্যা কখনো দেখান নাই। এইরূপ পরিস্থিতিতে তিনি চিন্তাকুলিত মনে জগদম্বারই নিকট উপস্থিত হইয়া অবশেষে আশ্বাসবাণী শুনিতেন, ওর নরেন্দ্রের কথা শুনিস কেন? কিছুদিন পরে ও সব কথা সত্য বলে মানবে। নরেন্দ্রের সহিত ঠাকুরের দিব্য সম্বন্ধ স্বরূপ কেবল নরেন্দ্রের কেন, অপরের পক্ষেও হৃদয়ঙ্গম করা দুঃসাধ্য ছিল। ঠাকুরেরই শ্রীমুখে অপরের ঐরূপ ভুল ধারণার দৃষ্টান্ত পাওয়া যায়। তিনি বলিয়াছিলেন, নরেন্দ্র যখন প্রথম প্রথম আসত, এক ঘর লোক, তবু ওর দিক পানে চেয়েই কথা কইতাম। ও বলতো, এদের সঙ্গে কথা কন, তবে কইতাম। যদু মল্লিকের বাগানে কাঁদতুম, ওকে দেখবার জন্যে পাগল হয়েছিলাম। এখানেও কালীবাড়ির খাজাঞ্চি ভোলানাথের হাত ধরে কান্না। ভোলানাথ বললে, একটা কায়েতের ছেলের জন্যে মশাই আপনার এরূপ করা উচিত নয়। মোটা বামুন প্রাণকৃষ্ণ একদিন হাত জোড় করে বললে, মশাই, ওর সামান্য পড়াশুনো, ওর জন্যে আপনি এত অধীর হন কেন? সরলচিত্ত ঠাকুর অপরের মতামতের উপর নির্ভর করিতেন এবং নিজ সমস্যা অপরকে শুনাইয়া উহার সমাধানের উপায় জানিতে চাহিতেন। তাহার দিব্য ভাবভূমির সহিত অপরিচিত ব্যক্তির এইরূপ স্থলে কি আর করিতে পারে? তাহারা লোকদৃষ্টি অবলম্বনে লোকোত্তর পুরুষের লীলা বুঝিতে না পারিয়া বিরুদ্ধ সিদ্ধান্তে উপনীত হইত এবং ভোলানাথ বা মোটা বামুনের ন্যায় উহাই বাক্যে প্রকাশ করিত। তবে ভূয় ও দর্শনের ফলে তাহাদের মত পরিবর্তিত হইত। অন্তত ভোলানাথের বেলায় ঐরূপ হইয়াছিল বলিয়াই মনে হয়। ঠাকুর বলিয়াছিলেন, একদিন ভোলানাথকে বললুম, হ্যাঁ গা, আমার এমন হচ্ছে কেন? ভোলানাথ বললে, এর মানে ভারতে, মহাভারতে আছে, সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে, সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে, সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয়। এই কথা শুনে তবে আমার মনে শান্তি হয়। তবুও আবার মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে থাকতুম, বসে কাঁদতুম। নরেন্দ্রকে তিনি কত ভালোবাসিতেন তাহার উল্লেখ করিয়া তিনি বলিয়াছিলেন, নরেন্দ্র বেশি আসে না, সে ভালো, বেশি এলে আমি বিহ্বল হই।
নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বরে আগমনের কিছুকাল পরে বাবুরামের ভাবী স্বামী প্রেমানন্দের যাতায়াত শুরু হয়। কথামৃতের প্রথম ভাগের মতে ৬ পৃষ্ঠা, তিনি ১৮৮১ এর শেষ ভাগ ও ১৮৮২ এর প্রথম ভাগের মধ্যে আসিয়া পড়েন, কিন্তু কথামৃত পঞ্চম ভাগ ২৬ পৃষ্ঠায় আছে। ডিসেম্বর ১৮৮২ বাবুরাম নূতন নূতন আসিতেছেন। লীলা প্রসঙ্গের মতে তিনি নরেন্দ্রর পরে আসেন ৫/১০৪। হরেরাম ঘোষের মতে তিনি আসেন ১৮৮১ খ্রিস্টাব্দের ২রা এপ্রিল। আমাদের বিশ্বাস কথামৃত প্রথম ভাগের মতানুযায়ী ১৮৮২ এর প্রথম ভাগেই তাহার আগমন হয়। একদিন তিনি রামদয়ালবাবুর সহিত সন্ধ্যায় দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন এবং অনেকক্ষণ ধর্মালোচনান্তে প্রসাদ ধারণের পর ঠাকুরের ঘরের পূর্ব ভাগে কালীবাড়ির উঠানের উত্তর দিকের বারান্দায় রামদয়ালবাবুর সহিত শয্যা গ্রহণ করিলেন। অতঃপর নরেন্দ্রের জন্য ঠাকুরের যে ব্যাকুলতা তিনি স্বচক্ষে দেখিলেন, তৎসম্বন্ধে তাহার স্বমুখের বিবরণ এই: শয়ন করিবার পর ১ ঘণ্টা কাল অতীত হইতে না হইতে ঠাকুর পরিধেয় বস্ত্রখানি বালকের ন্যায় বগলে ধারণ করিয়া ঘরের বাহিরে আমাদিগের শয্যাপার্শ্বে উপস্থিত হইয়া রামদয়ালবাবুকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো ঘুমুলে? আমরা উভয়ে শশব্যস্তে উঠিয়া বসিয়া বলিলাম, আজ্ঞে না। উহা শুনিয়া ঠাকুর বলিলেন, দেখো, নরেন্দ্রর জন্য প্রাণের ভেতরটা গামছা নিংড়ানোর মতো জোরে মোচড় দিচ্ছে। তাকে একবার দেখা করে যেতে বলো। সে শুদ্ধ সত্ত্বগুণের আধার, সাক্ষাৎ নারায়ণ। তাকে মাঝে মাঝে না দেখলে থাকতে পারি না। রামদয়ালবাবু কিছুকাল পূর্ব হইতেই দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করিয়াছিলেন। সেজন্য ঠাকুরের ঐরূপ বালকের ন্যায় স্বভাবের কথা তাঁহার অবিদিত ছিল না। তিনি ঠাকুরের ঐরূপ বালকের ন্যায় আচরণ দেখিয়া বুঝিতে পারিলেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন এবং রাত্রি পোহাইলেই নরেন্দ্রর সহিত দেখা করিয়া তাহাকে আসিতে বলিবেন ইত্যাদি নানা কথা বলিয়া ঠাকুরকে শান্ত করিতে লাগিলেন। কিন্তু সেই রাত্রে ঠাকুরের সেই ভাবের কিছুমাত্র প্রশমন হইল না। আমাদিগের বিশ্রামের অভাব হইতেছে বুঝিয়া মধ্যে মধ্যে কিছুক্ষণের জন্য নিজ শয্যায় যাইয়া শয়ন করিলেও পরক্ষণেই ওই কথা ভুলিয়া আমাদিগের নিকট পুনরায় আগমনপূর্বক নরেন্দ্রের গুণের কথা এবং তাহাকে না দেখিয়া তাহার প্রাণে যে দারুণ যন্ত্রণা উপস্থিত হইয়াছে তাহা সকরুণভাবে ব্যক্ত করিতে লাগিলেন। তাহার ঐরূপ কাতরতা দেখিয়া বিস্মিত হইয়া আমি ভাবিতে লাগিলাম, ইহার কি অদ্ভুত ভালোবাসা, এবং যাহার জন্য ইনি ঐরূপ করিতেছেন সে ব্যক্তি কি কঠোর। সেই রাত্রি ঐরূপে আমাদিগকে অতিবাহিত করিতে হইয়াছিল। স্বামী প্রেমানন্দ তখনও নরেন্দ্রের সহিত পরিচিত হন নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।